শুধুমাত্র সোশ্যাল মিডিয়াটা নিয়ে দুটো দেশের সম্পর্ক নয়, দেশে দেশে দেশ, বা সেটা এমনি হতে পারে, দেশ নিয়ে দেশ হতে পারে, বা ধর্ম নিয়ে দেশ হতে পারে। এই সময় দাঁড়িয়ে মানে একজন তোমাদের আর্টিস্ট হিসেবে কতটা কষ্ট দেয় এবং কি মানে কি মনে হয়? আর্টিস্টের জার্নি সবসময় খুব কষ্টের। এটা জেনে শুনেই কিন্তু আমরা আর্টকে বেছে নিয়েছি, আমি বেছে নিয়েছি। আমি জানি নানান রকম প্রবলেম হবে, নানান রকম অসুবিধা হবে, নানান রকম বাধা আসবে, কিন্তু আমার কাজটা আমি করে যাব। আমার মনে হয় মৃত্যু সেভাবে আমি কাজ করে যাব। সোশ্যাল মিডিয়া একটা অন্যতম মেকানিজম আছে, হেট্রেট ছড়ানোর মেকানিজমও আছে তো তার মধ্যে। সেই মেকানিজম থেকে অনেকটা সমস্যা তো হয়, যে কারণে মাঝে মধ্যে মানে সোশ্যাল মিডিয়াকে তো আর আমি বন্ধ করতে পারবো না, আমি মোবাইল ফাস্টিং করি। তখন আমার পার্সোনালি অ্যাটাকের সম্মুখীন হতে হয় জন্য না, ওই যে যে জঞ্জালগুলো এসে বমি করে দিয়ে যায় কমেন্ট বক্সে, আমারটাতে করে আরেকজনেরটাতে করে, ওগুলো দেখে আমার খুব মায়া হয়, যে মানুষের জন্য মায়া হয়। মিটু মুভমেন্ট নিয়ে এত সোচ্চার হলো সবাই এবং বলছে। এবং সেটা নিয়ে কারুর কোনো আপত্তি নেই, কিন্তু বাচ্চাদের যখন নিগ্রহ নিয়ে আসছে তখন সবার একটা কেমন আরে চুপ 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 চুপ, এটা কোথায় তাহলে? যতক্ষণ না আপনি বোধহয় ভোট দেওয়ার অধিকার পাচ্ছেন ততক্ষণ বোধহয় আপনার কোনোই অধিকার কেউ পাত্তা দেয় না। সেই জন্য অ্যাডাল্ট জন্তু জানোয়ারের সমস্যা কেউ পাত্তা দেয় না। রাইট। এই যে প্রতিশোধ নেওয়ার তো ইচ্ছে হয়, কিন্তু এইভাবে কি প্রতিশোধ নেওয়া হয়? পারিবারিক ভাবে যদি আমি দেখি যে পরিবারের একজন নিকটবর্তী একজন আত্মীয় হয়তো এমন একটা বিহেভ করলো, যেটার কারণে ওইগুলো আমরা উপেক্ষা করে গেলাম শুধুমাত্র যেন কোনো অস্থিরতা তৈরি না হয় পরিবারে। তোমার ডায়েটে কি আছে, মানে বয়স বাড়ে না কেন? আমি চেষ্টা করি আমার মনের বয়সটা না বাড়ুক, চেষ্টা নয়, আমরা চাই সেটা। আর খাবার আমি যখন যেটা খাই আমি খুব মন ভরে খাই। প্রত্যেকটা খাবার খাবার সময় আমি আমি খুব ভাবে প্রে করি, যার উসিলাতে আমি খাবারটা খেতে পাচ্ছি, যার জন্য খেতে পাচ্ছি, যে মাটি থেকে এটা হয়েছে, যে এটা চাষ করেছে, এই কথাগুলো আমার মুখ থেকে অটোমেটিক্যালি এটা আমি সবসময় আমার এটা চলে আসে। তোমার মধ্যে মানে দত্তক নেওয়ার চিন্তা ভাবনা? সন্তান তো দত্তক নিলেই কি আর বায়োলজিক্যাল সন্তান হলেই কি, সন্তান তো সন্তানই। আসলে একটা শিশু কিছু বোঝে না, জানে না, তার ইনোসেন্সের সুযোগ নিয়ে তাকে আক্রমণ করে, এখান থেকেই ছবিটা উঠে আসে। তো সেই জায়গা থেকে ছবিটার একটা ইনোসেন্স তো আছে। শীত শেষ, বসন্ত আগত। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে যিনি রয়েছেন তিনি ওপার বাংলার, কিন্তু আমাদেরই অতিথি, এবং আমাদের অতিথি বলবো না, আমাদেরই বাড়ির মেয়ে হয়ে উঠেছেন। এবং মননশীল ছবিতে অভিনয় করার জন্য তার নাম ডাক কিন্তু যথেষ্ট, এবং সেই সঙ্গে যার ছবিতে তিনি কাজ করছেন তিনিও কিন্তু মননশীল ছবি তৈরি করেন। আমার সঙ্গে রয়েছেন জয়া আহসান ও সৌকার্য ঘোষাল। দুজনকে স্বাগত। আবার নতুন ছবি। সৌকার্যের কাছে প্রথম প্রশ্ন, জয়া আহসান কি এখন ফেভারিট ভূতপরীর পরে, মানে পরিচালকের এখন ফেভারিটের? আমি দেখি জয়ার সঙ্গে যারা একবার কাজ করে রিপিট, এটা কিন্তু এটাই বলছি, মানে সেটাই বলছি। এটা আমার মনে হয় ও আসলে এত মানে ডিরেক্টরের কাজটা তো বেসিক্যালি নিজের ভিশনটাকে কমিউনিকেট করা, সেইটা একজন অ্যাক্টরস আইকিউ হয়, সেটা ও এত ভালো রিসিভ করে। আমার মনে হয় সেটা ডিরেক্টরদের জন্য খুব সুবিধাজনক হয়ে গেছে। মানে আমাদের মানে আমরা তো সেলসের ক্ষেত্রে জোর দেওয়া হয় যে রিপিট কাস্টমার, মানে এই ক্ষেত্রে হচ্ছে রিপিট, অভিনয় থেকে রিপিট করতে হয়, মানে এতটাই ও মুগ্ধতা ছড়িয়ে রাখে। আর বেশি বললেও এর পরের কাজে আমার নেবে না। আমি শুরুতেই বললাম যে মননশীল, তো জয়া আহসান কি সবসময় মননশীল কাজ করতেই ভালোবাসে? মানে মননশীল এখানে যেটা আমার কাছে মনে হয় যে এই ছবিটা আমার করা দরকার, সংযুক্ত থাকতে হবে এই ছবিটার সঙ্গে, আমাকে থাকতে হবে, স্ক্রিপ্ট আর আদার্স সমস্ত কিছু আমাকে কনভিন্স করে সেটার সঙ্গেই থাকি। তোমার যদি সিলেকশন অফ ওয়ার্ক দেখি, একদম প্রথম থেকেই যদি দেখি, একদম প্রথম থেকে একটা মানে যার মধ্যে একটা ডেপথ থাকবে, বা যেটা বলছিলাম যে মননশীল একটা কিছু থাকবে, আমি বলছি না যে বার্তা থাকতে হবে, কিন্তু যার মধ্যে এবং বিশেষ করে অভিনয়ের অনেক স্কোপ থাকবে, তো সেটা তো সব একদম শুরুতে অনেক সময় সেই চয়েসটা থাকে না, মানে না, আমি মানে সৌভাগ্যই বলবো আমার, যে আমি আমার প্রথম ছবি করেছিলাম এখানে, সেটার ভেতরেও অভিনয় করবার স্কোপ ছিল, এবং সেই মননশীল কথাটা যদি আমরা ব্যবহার করি তোমার কাছ থেকে নিয়ে, সেই ছবিটিও একরকমের, চরিত্রটি একরকমের একটা ভিন্ন মাত্রা ছিল, যেখানে অভিনয় করবার সুযোগ ছিল।
তারপর থেকে যে কাজগুলোর সঙ্গে আমি যুক্ত হয়েছি সবগুলোতেই কম বেশি অভিনয় করার জায়গা এবং আমার চরিত্র গল্পের জন্য প্রয়োজনীয় একটা জায়গা ছিল, সেটা আমি দেখি আসলে। একদম ওসিডির যে ট্রেলার দেখছিলাম, যেটা আমার মনে হচ্ছিল হয়তো পরিচালক একমত হবেন, যে মানে এরকম এক্সপ্রেশন, এতই ইনোসেন্স রয়েছে সেখানে, এবং অবশ্যই সৌন্দর্য তো আছেই, যে যে কেউ বোধহয় মানে মরার জন্য রেডি থাকবে, কি বলে মানে এটা সুবিধা। হ্যাঁ, না, ওসিডির চরিত্র যদি দেখো, ছবি যখন দেখবে, মানে মানে খুব ইন্টেন্স একটা চরিত্র, এবং সেইটায় হুকড হয়ে যাওয়ার মতন বলে আমার মনে হয়েছে। আমি মানে সৌন্দর্য বা অন্য কোনো দিকে চোখ ফেরানোর কোনো উপায় নেই, তাকানোর। এই গল্পটা মানে গল্পটা তো বটেই, এবং ওর চরিত্রটাও এতটা ইন্টেন্স, এবং মানে 4 ধরনের অভিনয় আছে, সেটা এতটা ইন্টেন্স, এবং চরিত্রটা এত এত মানে যে সোয়াগ আছে চরিত্রটার, আপাতত দৃষ্টিতে একটা ইনোসেন্স রয়েছে, মানে আপাতত দৃষ্টিতে ওটাই বলি, চারটে ফেজ আছে চরিত্রটা। সেইটা জয়ার যে গতায়ত একটা থেকে একটা, সেইটা দেখার মতন। আর গল্পটার ক্ষেত্রে গল্পটা কিন্তু অবভিয়াসলি গল্পটা যে বিষয়ে মানে চাইল্ড মলেস্টেশন বা পিডোফিলিয়া, সেটা তো একদম ইনোসেন্স থেকে উঠেই আসে। মানে হোয়াট ইজ অ্যাকচুয়ালি এটা আমরা পিডোফিলিয়া বা চাইল্ড মলেস্টেশন কি, সেটা হচ্ছে ইনোসেন্সকে আক্রমণ করা। হ্যাঁ, তাই তো, একটা শিশু কিছু বোঝে না, জানে না, তার ইনোসেন্সের সুযোগ নিয়ে তাকে আক্রমণ করা, এখান থেকেই ছবিটা উঠে আসে। তো সেই জায়গা থেকে ছবিটার একটা ইনোসেন্স তো আছে। তো এই যে ভাবনাটা কি তোমার, আমরা জানি আশেপাশে অনেকের জীবনে, আমাদের জীবনের মধ্যে অনেকের হয়, এবং হয়তো আমাদের অনেকের সঙ্গে হয়েছে, সেটা ছেলে মেয়ে নির্বিশেষে, এবং সেটা থেকে কি তোমার ভাবনা, না ইন জেনারেল যা ঘটনা ঘটছে, যে রিপোর্ট দেখো, দেখো সেখান থেকে আমাদের ছোটবেলায় বড় হয়ে ওঠার প্রচুর জিনিস শুনেছি। তারপরে আমি একটা সময় একটা বোর্ডিং স্কুলে পড়াতেও গেছিলাম। তাছাড়া আমি টুকটাক যা খবর পাই বা আমি শুনেছি, এইগুলো আমরা জানি যেগুলো হয়। কিন্তু আমি মনে হলো যে আমি তো বাচ্চাদের স্বপ্ন নিয়ে কাজ করি, আমি বাচ্চাদের রূপকথা নিয়ে কাজ করি, কিন্তু বাচ্চাদের রিয়ালিটিটা কি হবে, এইটা যে আমি এড়িয়ে যাচ্ছি, এটা ক্রাইম নয় তো। সেখান থেকে করার এই জিনিসটা কারণ আমার মাথায় আসে যে এই বিষয়টা আমি এর মধ্যে আনবো, এবং তার পরবর্তীকালে ওসিডির সঙ্গে লিঙ্ক হয়ে গেল এই জন্যই, তার কারণ পৃথিবী দুটো ভাগে বিভক্ত, পরিষ্কার আর নোংরা। এটা ওর যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা ছোট থেকে শিখেছে। এবার বাহ্যিক পরিষ্কারটাই একমাত্র পরিষ্কার নয়, আন্তরিক পরিষ্কারটা, পরিচ্ছন্নতাটাও ইম্পর্টেন্ট, সেটা ওর চরিত্রটা বিশ্বাস করে। এবার আমি বাইরের রাস্তাটা পরিষ্কার করছি, হ্যাঁ আমার গলিটা পরিষ্কার করছি, কিন্তু ওই রাস্তা দিয়ে তো নোংরা মানুষ হেঁটে যাচ্ছে, তাহলে তো পরিষ্কার থাকছে না। এইটা ওর ক্যারেক্টারটার কোয়েস্টটা। আমার দুজনের কাছে প্রশ্ন থাকবে, যদি একটু অস্বস্তিকর প্রশ্ন, এরকম মুখে পড়েছো তোমরা কোনোদিন? বা হয়তো শুরুতে তখন মনে হয় না, আমাদের অনেকের ক্ষেত্রেই হয়েছে যে আমরা প্রথমে বুঝিনি, পরে গিয়ে বুঝেছি যে ওটা অ্যাকচুয়ালি কিছুটা একটা মনস্ট্রেশন ছিল, এবং এটা ছেলে মেয়ে নির্বিশেষে, এমন নয়, স্কুলে পড়ার সময়ও কিন্তু হয়েছে, হয়তো বা বাসে যাতায়াতে করতে গিয়ে এরকম অনেক অভিজ্ঞতার সম্মুখীন আমরা কম বেশি হয়েছি। তো তোমাদের সঙ্গে আমার স্মরণে এখন হয়, স্মরণে এখন যখন ফিরে গেছি, অবভিয়াসলি গল্পটা লেখার সময় আমি বুঝতে পেরেছি যে ওই 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 জিনিসগুলো ওয়াজ নট রাইট, ওই ওই সময়গুলো দ্যাট ওয়াজ নট ইনোসেন্ট আদর, দ্যাট আই আন্ডারস্ট্যান্ড। যেমন ওই যেমন বলছে যে ভালো কাকু, মানে ভালো কাকু কিন্তু অ্যাকচুয়ালি সবচেয়ে খারাপ কাকু আর কি, মানে হ্যাঁ আইরনিক্যাল, ওই জন্যই করা ভালো কাকু। কিন্তু আমি রিকল করি, হ্যাঁ, এবং আমার মনে হয় যে আমি আমার অনেক এটা আমার এই ছবিতে একটা দারুণ ডায়ালগও আছে, আমার কেমন ঘেন্না ঘেন্না করছে এটা যখন রিকল করে, তো ওইটা আমি আমার বহু বন্ধুদের ক্ষেত্রেও শুনেছি, এবং আমি এটা দেখে পুরুষদের ক্ষেত্রেও হয় অনেক, তবে মহিলাদের ক্ষেত্রে একটু বেশি হয়। তো আমার বাড়িতে আমি একমাত্র, অ্যাকচুয়ালি একটা বহু সময় জুড়ে সব দিদিরা ছিল, আমি একমাত্র ভাই ছিলাম। তো ওদের ওই আলোচনাগুলো যখন হতো, আমি ওই কান পেতে শুনতাম, তো ওদের আলোচনা আমি অনেক পেয়েছি ওরকম। আর জয়া? হ্যাঁ, আমার আশেপাশে তো আমি শুনেছি, বহু মানুষকে আক্রান্ত হতে দেখেছি। নিজে কখন দেখো, এখন এতদিন পরে এসে আমিও সেটাই, মানে যখন এই বিষয়গুলো ঘটে বা কিছু একটা ডিসকমফোর্ট হয়, তখন একটা ডিসকমফোর্ট হয়, বুঝতে পারা যায় না, কিন্তু পরে গিয়ে আমরা বুঝতে পারি এটা তো আসলে এই ক্রাইটেরিয়ার ভেতরে পড়ে। সেটা তো হয়েছে, সেটা সবার সঙ্গে। সেটাও আমার স্পেসিফিক হয়তো মনে নেই, মানে আমরা এতটাই ছোট ছিলাম, বা ধরো আমারই
কাজিন গোত্রীয় কারোর হয়েছে বা কিছু, বুঝতে পারছি না এটা কি হচ্ছে, কেন এমন কেন, এগুলো তো ঠিক আমার র্যাডারের ভেতর পড়ে না আর কি, আমি তো ঠিক এগুলো ধরতে পারছি না এগুলো কি জিনিস। রাইট। এই এই যে প্রতিশোধ নেওয়ার তো ইচ্ছে হয়, কিন্তু এইভাবে কি প্রতিশোধ নেওয়া হয়? মানে সম্ভব না, ওই জন্যই ছবিটা বানানো, এই জন্য এই ছবিটা ওই জন্যই ছবিটা বানানো। এটা ঘটনা যে আমরা এইটা নিয়ে কথা এখনো আমরা সেদিনই আলোচনা করছিলাম যে মিটু মুভমেন্ট নিয়ে এত সোচ্চার হলো সবাই বলছে। এবং সেটা নিয়ে কারুর কোনো আপত্তি নেই, কিন্তু বাচ্চাদের যখন নিগ্রহ নিয়ে আসছে তখন সবার একটা কেমন একটা চুপ 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 চুপ, এটা কোথায় তাহলে? দেখা যায় বাড়ি মানে বাবা মাই সবার আগে চুপ করে। এটার কারণটা কি আসলে? এটা আমার মনে হয় যে মূলত তো এই অ্যাটাক গুলো এই চেনা পরিচিত গন্ডি থেকে হয়, তো আনসেটল করতে চায় না। আর একটা আমার মনে হয় যে জানাজানি হলে আনসেটল হয়ে যাবে, অনেকগুলো সম্পর্কে ইকুয়েশন পাল্টে যাবে। আর একটা হচ্ছে যে যদি উল্টো দিক থেকে বলে যে বাচ্চাটা সত্যি বলছে প্রমাণ কি, কারণ বাচ্চারা মিথ্যে কথা বলে ধরেই নেওয়া হয় না, বাচ্চা তো মিথ্যে বলবেই, বানিয়ে বলবেই, মিথ্যে না। আর বানিয়ে বাচ্চা তো বানিয়ে বলবেই। আর আজকে একটা জায়গায় মানে মনে হতো কথা বলতে বলতে বললাম, যতক্ষণ না বোধহয় আপনি বোধহয় ভোট দেওয়ার অধিকার পাচ্ছেন, ততক্ষণ বোধহয় আপনার কোনোই অধিকার কেউ পাত্তা দেয় না। সেই জন্য অ্যাডাল্ট জন্তু জানোয়ারের সমস্যা কেউ পাত্তা দেয় না, তাদের ভোট অধিকার নেই। এই জায়গা থেকে তোমাকে জিজ্ঞেস করবো যে এই যেটা বলছিল আনসেটেল, আমরা কি মানে ইন জেনারেল এই ঘটনা তো ছাড়াও ইন জেনারেল আমরা কি যে কোনো কিছু ক্ষেত্রেই, যেটা যে কোনো সম্পর্ক হোক বা অন্য যে কোনো ঘটনা বা একটা সেটা কোনো রাজনৈতিক বিষয় হোক বা যেমন বলছিল সাহিত্য, কোনো কিছু আনসেটেল হয়ে যাওয়ার ভয় কি আমরা সবসময় চুপ থাকি? তোমার কি মনে হয়? অনেকখানি তো আছে আমরা আনসেটেল হয়ে যাওয়া, কিন্তু আমার মনে হয় এখনকার সময়ে এসে আর কেউ এই যে বিষয়গুলোর কথা তুমি বললে সেটা খুব একটা আনসেটেল মানে হয়ে যাওয়ার ভয় থেকে করে না, আরো অনেক নানান রকমের হিসেব আছে, ইকুয়েশন আছে, সেগুলো কারণে হয়তো করে থাকে। তবে আনসেটেলমেন্ট অথবা অনেক ইস্যুই সমাজে এখন আমি বলবো যে এমনি জেনারেলি পুরো পৃথিবী জুড়েই তো এক ধরনের আনসেটেলমেন্ট, একটা সিচুয়েশন যাচ্ছে, আনস্টেবিলিটি চলছে। রাইট, সেটা একটা বিষয় যে স্টেবল ব্যাপারটাই নেই কোথাও। তো না, আর যেটা বলছিলাম যে সম্পর্কের ক্ষেত্রে কি সেটা কাজ করে, যে মানে কোনো সম্পর্ক থেকে ধরো কেউ ভাঙতে চাইছে বা কোনো একটা সিদ্ধান্ত নেবে, তাহলে বিশেষ করে ক্ষেত্রে তাহলে এর সঙ্গে এর সম্পর্ক পাল্টে যাবে, এর সঙ্গে আমাদের হয়তো রোজ দেখা হয় পাল্টে যাবে, ওর বন্ধু, এর বাড়ির লোক, ওর লোক, মানে পুরো পৃথিবীটাই একটা পুরোটা চেঞ্জ হয়ে যায় একদম। সেটা কি অনেক সময় সিদ্ধান্তের ক্ষেত্রে সেটা মানে সেগুলো তো অনেক সময় ধরো পারিবারিক ভাবে যদি আমি দেখি যে পরিবারের একজন নিকটবর্তী একজন আত্মীয় হয়তো এমন একটা বিহেভ করলো যেটার কারণে ওইগুলো আমরা উপেক্ষা করে গেলাম শুধুমাত্র যেন কোনো অস্থিরতা তৈরি না হয় পরিবারে বা সমাজে, এগুলো তো আমাদের আছে। এটা তো সামাজিক। কি মনে করো যে না মানে সেটা কিভাবে দেখো, মানে সেটা আমার সিচুয়েশন, আমি উচিত অনুচিতের বিষয় যাচ্ছি না, সেটা আমার সিচুয়েশন, সেই মানুষটার সঙ্গে আমার ডায়নামিক্স কি রয়েছে সেটার উপরে আমি ডিসিশন নেব। তবে হ্যাঁ, যদি কোনো ক্ষেত্রে আমি অন্যায় দেখি, অন্যায়ের জায়গাটায় আমি আসলে তো অবশ্যই আমি আমার বক্তব্য জানান দেব, সেখানে আমি কার্পণ্য করি না। তো যতক্ষণ দেহে আছে প্রাণপণে সরাবো পৃথিবীর জঞ্জাল। তো পৃথিবী কি এখন জঞ্জালময় খুব বেশি? দুজনের কাছে এই প্রশ্ন। দেখো, এটা বরাবর ছিল। তুমি যদি একদম মানে আমাদের সিন্ধু সভ্যতার ইতিহাস পড়ো, ডান্সিং ডল থেকে শুরু করে বিতর্কের শেষ নেই, এটা বরাবরই ছিল। কিন্তু এখন হয়তো অনেক বেশি বেরিয়ে আসছে দুটো জিনিস, এখন হয়তো অনেক বেশি বেরিয়ে আসছে, তার জন্য ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া, এইটা একটা। আর একটা জিনিস আমার মনে হয়েছে, বিকজ অফ ইন্টারনেট এত বেশি আমরা এক্সপোজড হয়েছি বাইরের পৃথিবীর বিভিন্ন জিনিসের প্রতি, তো আমার খানিকটা অশিক্ষিত, খানিকটা সরল, খানিকটা গোবেচারা, খানিকটা পোড়া দেশের মানুষেরা অনেক ফন্দি ফিকিরি জেনে যাচ্ছে ইন্টারনেটের মারফত যে আর কতভাবে নোংরামিটা করা যায়। অনেকটাই আমরা পাশ্চাত্য, আমি বলছি যে আমরা অনেক সিরিজ দেখি, তুমি দেখলে আটকে উঠবে। আমি একদম ভায়োলেন্স বলছি, এবং সেক্সুয়াল ভায়োলেন্সের যে সিরিজ আর সিনেমা দেখি যেগুলো অ্যাকচুয়ালি ডকুমেন্টারি, মানে যারা বিখ্যাত হয়ে গেছে আমেরিকার সেই সময়, যারা সিরিয়াল কিলার, তুমি তাদের ইতিহাস পড়ো, তুমি বাপ রে বাপ, আমাদের দেশে তো এরকম, সেইগুলো এখন লোকে জানছে। এবং আমি অদ্ভুত দেখি যে কি অদ্ভুত রেপ্লিকা হচ্ছে, মানে অরিজিনাল টাইমের, কারণ ওই ফিকিরগুলো জানাই ছিল না, ওগুলো শিখেছে।
এখানে পাশ্চাত্যের এখানেও একটা বড় অবদান, এখানেও একটা কলোনিয়ালাইজেশন হয় আমাদের তো আছে ওটা, সাহেবরা যাই করে ভালো লাগে। কি বলবে জঞ্জাল, যেটা বললাম। ওই যে জঞ্জাল তো সবসময় ছিল, আর আমাদের চেষ্টা তো সবসময়, আন্তরিক চেষ্টা নিজের ভেতরে থাকে সবসময়, যেন যে আসছে তার জন্য যেন আমরা পৃথিবীটাকে, যেটা আমাদের ছাড়পত্র কবিতার আসলে মূল জায়গা, সেই কবিতাটা এই জন্যই তো আসলে এরকম সর্বজন গৃহীত হয়েছে এই একটা কারণেই, আমাদের ভেতরের কথা যেটা আমরা হয়তো বলে উঠতে পারিনি সেটা উনি বলেছেন, এবং এটা বলেছেন বলে আমাদের মনে হচ্ছে এটা আমারই কথা। এখানেই তো কবিতাটি সবচেয়ে বড় সফলতা। আর আমরা সেটা চাই, আমরা সত্যি সেটা চাই, কিন্তু সেই সাহসটা, সেই বিপ্লব করবার সাহসটা বা সাহসটা কি সবার থাকে? এই ওসিডি ছবির সে তার আছে কিনা, এবং সে তার কি পরিণতি হয় এই ফিলসফিটাকে ধারণ করতে যেয়ে, নিজের লাইফে ইমপ্লিমেন্ট করতে যেয়ে, সেটাই আসলে দেখবার মূল জায়গা হচ্ছে ওসিডি ছবিটা। রাইট, তুমি ইন্টারনেটের কথা বলছো, তো কখন কি মনে হয় ইন্টারনেটটাই জঞ্জাল? এটা আমার মনে হয় ইন্টারনেট না, সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট, এইগুলো সোশ্যাল মিডিয়ার মানে একটা অদ্ভুত এক ধরনের, অনেকগুলো ভালো দিক অবভিয়াসলি আছে, কিন্তু এক ধরনের ব্যবহার এবং মেইনলি হেট্রেট যে ছড়ানোর মেকানিজমটা, সেটা তো একটা বড় কারণ। সোশ্যাল মিডিয়া একটা অন্যতম মেকানিজম আছে, হেট্রেট ছড়ানোর মেকানিজমও আছে তো তার মধ্যে, সেই মেকানিজম থেকে অনেকটা সমস্যা তো হয়। হ্যাঁ, আমার একই বক্তব্য। অবশ্যই সোশ্যাল মিডিয়া আমার মনে হয় মাঝে মধ্যে, যে কারণে মাঝে মধ্যে মানে সোশ্যাল মিডিয়াকে তো আর আমি বন্ধ করতে পারবো না, আমি মোবাইল ফাস্টিং করি। তো মোবাইল ফাস্টিং করো? হ্যাঁ। আচ্ছা, মানে আর তুমি দেখো না, অন্যরা হয়তো তোমার বা তোমার যখন পেজ আছে না দেখো, সেটা তুমি নিজে আর মানে একদম চোখ ঘুরি না। বন্ধ। হ্যাঁ, মানে তোমাকেও তো অনেক সময় পার্সোনাল অ্যাটাকের সম্মুখীন হতে হয়। আমার পার্সোনাল অ্যাটাকের সম্মুখীন হতে হয় জন্য না, ওই যে জঞ্জালগুলো এসে বমি করে দিয়ে যায় কমেন্ট বক্সে, আমারটাতে করে, আরেকজনেরটাতে করে, ওগুলো দেখে আমার খুব মায়া হয়, যে মানুষের জন্য মায়া হয়, যে কি করছে ওরা, এরা কি বুঝতে পারছে, কি ভেবে এগুলো লিখে যাচ্ছে, তাও আবার লিখিত আকারে, দলিল থেকে যায় না, শব্দের তো একটা জোর থাকে। হ্যাঁ, শব্দ জোর, এই জন্য দেখি একবার ওই গুলি আর শব্দ, এবং এটা বললো দলিল থেকে যায়, মানে তুমি ডিলিট করে দিলেও কেউ না কেউ তো স্ক্রিনশট নিয়ে রেখেছে। একদমই তাই। আর লিখেছো তো তুমি, এটা মানে তুমি চলে যাবে, তুমি পৃথিবী থেকে তুমি চলে যাবে, কিন্তু তোমার এই একটা কুৎসিত কথা তুমি একটা জায়গায় লিখে গেলে, ওটা থেকে গেল। কত লোক এরকম আছে, তুমি ভালো কিছু তো দিতেই পারলে না পৃথিবীকে, এই জঞ্জালটা দিয়ে গেলে। তোমাকে যেটা জানতে চাইবো, অভিনেত্রী হিসেবে জয়া আহসানের সবচেয়ে শক্তিশালী দিক কোনটা? দুটো ছবি করলে। প্রশ্ন আমার সামনে করছে। অভিনেত্রী হিসেবে জয়া আহসানের সবচেয়ে শক্তিশালী দিক আমার মনে হয়েছে ওর একটা রিসেপটিভিটি আছে যেটা খুব স্ট্রং। আমি একটু আগে যেটা বলছিলাম, ডিরেক্টরের কাজটা কি, ডিরেক্টর হয়তো সবাই সবটা করে দেয়, ক্যামেরাম্যান ক্যামেরা করেন, লাইট দ্বারা লাইট করেন, আর্ট করেন, সবাই তো কস্টিউম করেন। ডিরেক্টরের কাজটা কি? ডিরেক্টরের কাজ এটাই যে তার মাথায় যে ছবিটা চলছে, যেটা কেউ এখন শুট করা হয়নি, কেউ দেখেনি, সেটাকে অন্যকে কনভে করা যে আমি এরকম দেখছি, তারপরে সবাই সবার মতো করে। একজন শিল্পীর আইকিউ যত উঁচু হয়, সে ডিরেক্টরের ভিশনটাকে দেখতে পায়। জয়া অভিনেত্রী হিসেবে, অ্যাক্টর হিসেবে, জয়ার যে আইকিউ বলে আমার মনে হয়েছে কটা কাজ করে, জয়া প্রপার রেন্ডিশন, প্রপার যে এই সময় চরিত্রটা কি ভাবছে, অ্যাকচুয়ালি ডিরেক্টর কি ভাবছে, এইটা দেখতে পায়, সেই জন্য ডিরেক্টরের কাছাকাছি হয়। এবং ওইটার জন্য আগের প্রশ্নটা ফিরে আসে যে কেন জয়াকে রিপিট করে সবাই, কারণ আমার ভিশনটা ও সঠিকভাবে কাছাকাছি ম্যাক্সিমাম আনতে পারে, গ্যাপ কম থাকে। মানে অভিনেতা হিসেবেও একটা ভিশনারি আছে। হ্যাঁ, অবভিয়াসলি। রাইট। তো আমি তোমাকে কি এটা ওডিএতে জানতে চাইবো না, তো তুমি মানে চরিত্রগুলো যখন পড়ছো বা মধ্যে যখন সেটাকে আত্মস্থ করছো, তো তখন তোমার অ্যাপ্রোচটা কি থাকে, মানে ওই চরিত্রগুলোকে নিয়ে বা ওই গল্পটাকে নিয়ে, মানে একজন অ্যাক্টর হিসেবে তুমি যখন পড়ছো, যখন বা সেটে যাওয়ার ঠিক আগে? মানে আসলে আমার কাছে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে আমার ডিরেক্টরের সঙ্গে আমার কমিউনিকেশনটা। মানে এই যে যেটি ও একটু আগে বললো যে গ্যাপটা যতটা, দেখুন ও যা চাইবে এক্স্যাক্টলি তো ওটা আমি দিতে পারবো না, ওটা সম্ভব নয়, কিন্তু সেটা যতটা ক্লোজ আমি যেতে পারি, আমার দিক থেকে যেন কোনো রকম ডিসঅনেস্টি না থাকে, সততাটা 100% থাকে, এবং আমার কাছে পরে যেন মনে না হয় যে আমি ডেলিভার করতে পারতাম এর চেয়ে বেশি। আর হলো যে পিউরিটি ব্যাপারটা, মানে ও যেটুকু চাইবেন, একজন ডিরেক্টর যা চাইবে, মানে আমি পিওরলি ওটা একদম দেওয়ার চেষ্টা করবো।
এটা কি ডিরেক্টর সেক্টর? সিনেমায় সবাই ডিরেক্টর কারণ কাট আছে তো হাতে, আবার কেটে দেবো, আমি পছন্দ হয়নি আরেকবার দাও। হ্যাঁ না মানে সিনেমা ডিরেক্টরস অ্যাক্টর হতে হওয়া আর আমি ডিরেক্টরস অ্যাক্টর হ্যাঁ। দুটোর মধ্যে পার্থক্য আছে। অনেকে হচ্ছে যে হতে চায় না, যায় না এইখানটা এরকম, কিন্তু আবার ডিরেক্টর মূল্য মানবো না আমি 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 আবার করালাম, কিন্তু যে হ্যাঁ ঠিক আছে। সেটা হ্যাঁ এইটা হয়তো নয়, এটা আমাদের অধিকাংশই নয়, কিন্তু ওই নায়কের সেই বিখ্যাত ডায়লগ, মানে সিনেমায় অ্যাক্টরদের ভূমিকা ডিরেক্টরদের সঙ্গেই থিয়েটার ইজ আ স্পেস যেখানে তুমি অবভিয়াসলি অনেক বেশি অ্যাক্টর খোলামেলা লাইভ হচ্ছে বলে, কিন্তু সিনেমাতে ডিরেক্টর অ্যাক্টর না হয়ে উপায়ও নেই তোমার। না, আমি তো অভিনয়টা তো একটা টুল, সিনেমার যে প্রসেসটা, অভিনয় একটা টুল, ক্যামেরা একটা টুল, লাইট একটা টুল, তো সেই জায়গা থেকে অভিনয়টা একটা ইম্পর্টেন্ট টুল, হয়তো সেই জন্য হয়তো মানে এটাকে যতটা ক্লোজলি, কারণ এই অভিনয়ের মাধ্যমেই দর্শকের সাথে কমিউনিকেশনটা হয় ডিরেক্টরের। সো এটা হচ্ছে আমার মনে হয় যে খুবই গুরুত্বপূর্ণ একটা টুল, কিন্তু তাই বলে এটাই সবকিছু তা নয় সিনেমা বানানোর জন্য। আচ্ছা, এটা একদম অন্য প্রশ্ন করি অডিয়েন্সের জন্য, মেনলি যারা দর্শক তারা ভিউয়ার্সদের জন্য, যে তোমার ডায়েটে কি আছে, মানে বয়স বাড়ে না কেন? না তোমার, ও মানবে, ওরও বয়স বাড়বে না, আচ্ছা ঠিক আছে, কি আছে বল। আমরা তো কাল থেকে একই সঙ্গে বিরিয়ানি খাচ্ছি, আমরা কি ফিরনি খাচ্ছি, আপনি একটু বলুন আমার। জয়ার এটা একটা স্ট্রেঞ্জ, মানে এটা স্ট্রেঞ্জ। জয়া এরকম ঈশ্বর কিছু কিছু মানুষকে কৃপা করেন যাদের বয়স বাড়ে না, মোটা হয় না। এটা কৃপাটা আছে। আমাদের ক্ষেত্রে কি, আমাদের হচ্ছে দুটো আলু খেলাম, ব্যাস পরের দিন উঠে দেখলাম এই রে 1 কিলো বেড়ে গেছে, কি 500 গ্রাম বেড়ে গেছে। জয়ের ক্ষেত্রে এটা হয় না, এটা ওর কিছু ক্রেডিট, জেনেটিক্স। মানে আমি জয়ের সঙ্গে প্রথম ইন্টারভিউ করছি 2017-18 সালে, মানে আমার যে পরিমাণ বয়সটা বেড়েছে বাড়েনি। এটা তো দুঃখের, মানে আমরা যখন ভাবি যে আমি আবার যখন লুক করে জয়ের পরপর কতগুলো ইন্টারভিউ করেছি, আচ্ছা আমার লুক তো পাল্টে যাচ্ছে, কিন্তু তো লুক পাল্টাচ্ছে না, তো সেই জন্য যে কি তোমার ডায়েটে কি থাকে, মানে এবং একটা কি অন্যতম কারণ কি ওই নিজে মানে ফার্মিং করে, বা কি বলো তো একটু বিষয়টা বল। আমি খুব আমি জানি না এটা কি কারণ, মানে প্রথমত আমি এটা নিচ্ছি না যে বয়স, মনের বয়সও সকলের বাড়ে, বায়োলজিক্যাল বয়সও বাড়ে, তো আমি চেষ্টা করি আমার মনের বয়সটা না বাড়ুক, চেষ্টা নয়, আমরা চাই সেটা। আর খাবার আমি যখন যেটা খাই, আমি খুব মন ভরে খাই, প্রত্যেকটা খাবার খাবার সময় আমি খুবভাবে প্রে করি, যার উসিলাতে আমি খাবারটা খেতে পাচ্ছি, যার জন্য খেতে পাচ্ছি, যে মাটি থেকে এটা হয়েছে, যে এটা চাষ করেছে, এই কথাগুলো আমার মুখ থেকে অটোমেটিক্যালি এটা আমি সবসময়, আমার এটা চলে আসে, সেই এটাকে কি বলে, এটা আমি এটা করে খাই, গ্র্যাটিটিউডটা আমার প্রত্যেক গালেই আমার এটা থাকে। হ্যাঁ, প্রত্যেকবার আমি যখন লোকমা করে খাই আমার এটা থাকে, এবং এটা আমি মন থেকে করি, মানে এত সুন্দর একটা ইবাদত, তো খাবার তো একটা ইবাদত। সো এই যে খাবার সময় কথা বলো না, খাবার সময় অন্যদিকে তাকিও না, অন্য কাজ করো না, এটা কেন বলে, এটা তো একটা ইবাদত। সো খাবারের সময় খাবারটাকে আমি আসলে খুব খুব এনজয় করে খাবার চেষ্টা করি। একদমই তাই, মানে আমরা তো সত্যি যে চাষির কথা তো ভাবিই না। আমি ভাবি ও তো চাষ, মানে ও তো আমি নিজে যেহেতু এটা একটু টুকটাক অভ্যেস আছে, আমি একদম বীজটা যার কাছ থেকে পেয়েছি, যে এতদিন ধরে, আমি তো এখন জানি যে একটা গাছ তৈরি হতে কত পেশেন্স, এবং প্রতিদিন গিয়ে গিয়ে দেখি, সে চাষিটাও বারবার দেখে ধানটা পোক্ত হলো কিনা, ফলটা পাকছে কিনা, বড় হচ্ছে পোকা লাগছে কিনা, কত ভালোবাসা থাকে, কত প্যাশন থাকে, তো ওইটা যে গুড এনার্জি আমার শরীরে আসছে। অ্যাবসলিউটলি ওই পজিটিভ, মানে ভর্তি হয়ে আছে, মানে সে আছে, সে তো অনেকেরই হয়। ফল, সবজি তো আছে প্রচুর, দেখি সবজি থেকে শুরু করে সব, তো মোটামুটি সবই তোমার। না, সব বাইরে থেকেও কিনে খাই, কিন্তু ওটা খেতে ভালো লাগে না, ওটা নিজের হাতে নার্চার করে, নিজেকে তো ঈশ্বরের মতো লাগে, শক্তিশালী লাগে, ওখানে গাছ মাটি থেকে আমার বেরোয়, মানে সন্তান পালন করছে। হ্যাঁ হ্যাঁ, একদম সন্তান। আচ্ছা, তাও একবার বলে দাও ডায়েটে সকাল থেকে রাত। আজকে সকালবেলা একটা বলবো কি খেয়েছি, আজকে সকালে খুব হেলদি দিয়ে স্টার্ট করেছিলাম। না, আমি স্টার্ট করেছি হেলদি দিয়ে। সকালবেলা আমার ফ্রেন্ড আমাকে বানিয়ে দিয়েছে ডিমের কষা, ব্রাউন চালের ভাত। না, ডিমের কষা কিন্তু হেলদি, সেটা হলো আমার ঢাকা থেকে আমি কিছু পালং শাক তুলে নিয়ে এসেছিলাম, সেগুলো আমার নিজের চাষ করা, তো বন্ধুর জন্য নিয়ে এসেছি, তুই খাবি বলে ও আমাকে ওটা দিয়ে ডিমের কষা করে দিয়েছে। সে ডিমের কষা, পালং, ব্রাউন চালের রাইস, আর হচ্ছে মুগ ডাল ঘি দিয়ে, এটা একদম পেট ভরে খেয়ে এসেছি আমি। তারপর এখানে এসে আমি আবার একটা ফিরনি খেলাম, নলেন গুড়ের ফিরনি দেখলাম। সো আমি কখনো আমার আত্মাকে কষ্ট দিই না, সামটাইমস ইউ নিড টু ফিড ইউর সোল।
Correct. এবং আমি দেখেছি ওগুলো বেশি করলে ওগুলোতে আরো খাবারগুলো তো, কারণ খাবার ইজ এনার্জি, এবং খাবার সবচেয়ে ইচ্ছাটা জমে থাকে তারপরে যখন সুযোগ পান তখন এমন খাওয়া হয়ে যায়। হ্যাঁ। একদমই তাই। তো এখন আমার ওটা খেতে ইচ্ছে করছে, মানে আমি এটা খেয়েছি একটা, আবার একটু হেলদিও খাওয়ার চেষ্টা করছি, কি যেন বল, লাস্সি খেয়েছি, আর এখন আবার একটা পান তৈরি করে আনা হয়েছে আমার জন্য। আমি ইন্টারভিউটা দেওয়ার পর পানটা মুখে দেবো, আমার পান খেতে খুব ভালো লাগে। আচ্ছা, হ্যাঁ, তারা একটু ভালো খেলে আমার পান খেতে ইচ্ছে করে। আর রাতে কি প্ল্যান আছে? রাতে আছে ভালো ভালো আরো খাবার দাবার আছে, ওগুলো গিয়ে খাবো। অনেক রাতে খাবো না। খাও ব্রাউন চিকেন? হ্যাঁ, আমি ভাত খাই, ভাত। আর রুটি? হ্যাঁ, রুটিও খাই, ভাত রুটি সবই খাই, তো ভাতটা খাই, ঘি থাকে সবসময়। কিছুটা জানা গেল, কিন্তু সবটা জানা যাবে না। না, যাবে। আমি সবাইকে খুব হেলদি লাইফস্টাইলের জন্য আমি নিজে বলতে ভালোবাসি। আচ্ছা, এই সন্তানের পালন করার কথা হচ্ছিল, একটা সময় তোমার মধ্যে মানে দত্তক নেওয়ার চিন্তা ভাবনা চলছিল তো? দেখো, সেটা তো বায়োলজিক্যাল মাদার তো আমি নই করো কারণ, কিন্তু মানে সেটা না, আমি যেটা চেয়েছিলাম সে জায়গা থেকে সেটা সম্ভব হয়নি, সেগুলো নানান রকমের অনেক কিছু আছে, কিন্তু হ্যাঁ মানে মানে সন্তান তো দত্তক নিলেই কি আর বায়োলজিক্যাল সন্তান হলেই কি, সন্তান তো সন্তানই আসলে। মানে সেই ইচ্ছাটা এখনো? সেটা ইচ্ছে নয়, ইচ্ছে বা চাইছি, নানান কিছুই তো হতে পারে, কিন্তু এখনো সেটা ফুলফিল হয়নি, মানে ফুলফিল রাস্তায় আর কি। প্রসেস। তো আচ্ছা, একটু ওই ওসিডি কথা আসি। আমরা তো ওসিডিতে সবসময় ওসিডি আক্রান্ত বা ওসিডি আছে, কিছু কিছু সময় তো আমরা খারাপ সেন্সে ইউজ করি, হ্যাঁ ওসিডিতে, কিন্তু তার একটা মানে ব্যাক স্টোরি বেশিরভাগ সময় হয়তো থাকে, সেটাও মানে কেন ওই ওসিডি নামটা ওই জন্যই কি কিছু, মানে এই দুটো? তুমি যদি আমাদের ওসিডির লোগোটা দেখো, দেখবে 3 নম্বর অক্ষরে একটা বড় জিজ্ঞাসা চিহ্ন আছে। ওর ক্যারেক্টারটার কোয়েস্টই এটা যে আমার কি ওসিডি আছে। আমি ছোট থেকে জানি ক্লিনলিনেস ইজ গডলিনেস, এটা আমি জানি, কিন্তু এটা বিশ্বাস যদি আমি 100 ভাগ করি তার মানে কি আমি ওসিডি সম্পন্ন না? এই কোয়েস্টটা ওর মধ্যে আছে এবং এই কোয়েস্টের মধ্যে ব্যাপারটা এগোতে থাকে। আমাদের ওসিডি অনেক বড় কম্পালসিভ জায়গা থেকে আসে, সেটার কিছু কম্পালসিভ জায়গা আছে, কিন্তু সেই কম্পালশনটা অনেক বেশি নিজের বাহ্যিক ওই আগেন পরিষ্কারের চাইতে সামাজিক এবং আত্মিক পরিচ্ছন্নতার একটা কম্পালশন ওর চরিত্রটার আছে, সেইটা নিয়ে ওসিডিটা। তোমার কাছে মানে এরকম দেখেছো আমরা যে সচরাচর বলে থেকে এই ওসিডি নাকি, তো যেভাবে কিন্তু আমি দেখি ওসিডি তো এখন অনেকে আবার বলে আমার না ওসিডি আছে, মানে ওর শুধু ভাবে যে ক্লিনলিনেস ব্যাপারটাই হচ্ছে ওসিডির একটা অংশ, তা নয়। ওসিডি ব্যাপারটা আমরা কাজ করতে গিয়ে দেখেছি যে কোনো কম্পালশন, যে কোনো অনেক বড় একটা, এটা মানে ব্যাপ্তিটা অনেক বড়। হ্যাঁ, তো আমি তো এরকম দেখেছি অনেকে আছে, তবে আমার ওই মানে পরিষ্কার পরিচ্ছন্নতার ওসিডি নেই, এটা আর্টিস্টদের হওয়া সম্ভব নয়। মানে বিশেষ করে আমার মতো মানুষ যে নাকি হাটে ঘাটে মাঠে রাস্তায় দাঁড়িয়ে যে কোনো পরিস্থিতিতে কাজ করতে হয়, এবং আমি ছোটবেলা থেকে, যেমন আমার ছোট বোনের ওসিডি রয়েছে, মানে বাবা বলে দিলাম আমি তো কাঠ খাবো, ওর ভালো মাত্রাই আছে ক্লিনলিনেস, এখানে ও সব ওয়াশরুমে যাবে না, সব রকম খুবই ক্লিনলিনেস নিয়েও খুবই সচেতন। ওর একবারও কোভিড হয়নি, সেই কারণেই বোধহয়। হ্যাঁ, আর আমার 3বার না 4বার কোভিড বাঁধিয়ে নিয়েছি আমি, কারণ কোভিডের সময় মানছি না, আমি শুটিং করতে যাচ্ছি, সার্কাস পার্টিতে চলে যাচ্ছি, এখানে চলে যাচ্ছি, ওখানে চলে যাচ্ছি, তো ও খুব একটু বেছে বেছে বাছবিচার করে চলে, আর আমি হলো জসমিন দেশে যদাচার, আমার কোনো অসুবিধা নেই। রাইট। আর যেটা দুজনের জন্য একটা প্রশ্ন, দেশে দেশে দেশ, বা সেটা এমনি হতে পারে, দেশ নিয়ে দেশ হতে পারে, বা ধর্ম নিয়ে দেশ হতে পারে, এই সময় দাঁড়িয়ে মানে একজন তোমাদের আর্টিস্ট হিসেবে কতটা কষ্ট দেয়, এবং কি মানে কি মনে হয়? আর্টিস্টরা দেখো, যুগে যুগে আর্টিস্টরা নানান বাধা বিঘ্নর ভেতর দিয়ে কাজ করে এসেছে, সেটা যে এখন এইমাত্র শুরু হয়েছে তা নয়। কখনো এটা একটু প্রকট আকার ধারণ করে, কখনো এটা একটা নর্মাল একটা জায়গা থেকে যায়, কিন্তু আর্টিস্টরা কখনোই যে খুব ফুল বিছানো জায়গায় খুবই কমফোর্ট একটা জোনে সবসময় কাজ করছে তা না। আর্টিস্টের জার্নি সবসময় খুব কষ্টের, এটা জেনে শুনেই কিন্তু আমরা আর্টকে বেছে নিয়েছি, আমি বেছে নিয়েছি। আমি জানি নানান রকম প্রবলেম হবে, নানান রকম অসুবিধা হবে, নানান রকম বাধা আসবে, কিন্তু আমার কাজটা আমি করে যাব। আমার মনে হয় মৃত্যু সেভাবে আমি কাজ করে যাবো বা কাজ করবো। আতশ কাচের তলায় সবসময় থাকতে হবে, এটা বোধহয় এটা সেটা আছে, সেই জায়গাটা অনেক আগেই বেরিয়ে গেছি, মানে আমি বেরিয়ে গেছি। কিন্তু এখানে না একটা জিনিস আমি অ্যাড করি, আমার মনে হয় এটা প্রয়োজন বলা, এই যে দেশে দেশে দেশ না, এইটা না অনেকগুলো লেয়ার আছে।
এটা অনেকটা আমরা সোশ্যাল মিডিয়ায় কোন মানুষ কি বললো দেশে দেশে দেশ তো অনেকটা কিছু নেই, অফিসিয়াল স্ট্যান্ড পয়েন্ট, তার বিউরোক্রেসি, আমার রাষ্ট্রনায়ক, রাষ্ট্রনেতা সবাইকে নিয়ে সেইখানে দেশটা দেখতে হবে অ্যাকচুয়ালি কতটা আছে, এবং অ্যাকচুয়ালি ওখানে কতটা আছে আর নিচের তলায় কতটা আছে, এটা ইম্পর্টেন্ট। ধরো ফর ইনস্টেন্স গত 6 মাস ধরে আমার ভারতবর্ষকে মার্কিন যুক্তরাষ্ট্রের অফিসিয়াল স্ট্যাটাস থেকে যে পরিমাণ ছোট করা হয়েছে এবং যে পরিমাণ আঘাত করা হয়েছে, তাহলে তো আমার সমস্ত ওখানকে বিজ্ঞানী আর ইঞ্জিনিয়ারদের চলে আসা উচিত। কিন্তু পারবো আমরা? পারবো না। আমাদের ক্ষমতায়ও কুলোবে না, আমাদের নিজেদের চলতে হবে। আবার আমরা এটাও জানি পরশু দিনই দেখলাম আমরা সব ঠিক হয়ে গেল, তখন নিজেরা বোকা হয়ে যাবে। সেজন্য এই ডাইনামিক্স গুলো নিয়ে কথা বলা, কথাই তুমি বিশ্বাসযোগ্যই হয়ে ওঠে না দেশটা। সাধারণ মানুষ সবচেয়ে বেশি বিপদে পড়ে। এটাই আর ওই সোশ্যাল মিডিয়ার জঞ্জালকে সবসময় বিশ্বাস করাও ঠিক নয়, কারণ শুধুমাত্র সোশ্যাল মিডিয়াটা নিয়ে দুটো দেশের সম্পর্ক নয়। হ্যাঁ, এটাই আমি যত যে মানে সোশ্যাল মিডিয়া খুললে মনে হবে যে দুটো দেশের সম্পর্ক এতই খারাপ এবং কোথাও মানে আমাদের সব দেশে সবার বন্ধুত্ব রয়েছে ভীষণভাবে। এবং এই সোশ্যাল মিডিয়ার কারণে আমরা অনেক সময় নিজেরাই বলি যে আর ওপেনলি কথা বলছি না, চলো আমরা মেসেজে কথা বলছি, এবং এটা সত্যি। এবং আমাদের ক্ষেত্রেও তাই, মানে আমারও প্রচুর বন্ধু রয়েছে ওপারে সব জিনিস। একটা জিনিস খুব অদ্ভুত লাগে আমার, এটা আমি লক্ষ্য করেছি, আমরা বলছি বটে সোশ্যাল মিডিয়া, কিন্তু এটাও দেখবে কিরকম অদৃশ্যভাবে চেঞ্জ হয়ে যায়। একটা জিনিস সোশ্যাল মিডিয়াতে হিউ অ্যান্ড ক্রাই উঠলো, অনেক কিছু উঠলো, সবাই করলো, হঠাৎ 3 দিনের মাথায় দেখলাম জিনিসটা বুম ভ্যানিশ হয়ে গেছে। কারা ভ্যানিশ করে? তখন লোকরা ভুলে গেল আগের কথাটা। সুতরাং আমার মনে হয় কাইন্ডনেস, A.R. রহমান একটা কথা বলেছে না, যে কাইন্ডনেসটা আমার মনে হয় আজকের দিনে প্র্যাকটিস করার প্রথম মানসিক ধর্ম, এমপ্যাথি। এবং এটা শিশুদেরকে, মানে যারা ছোট আছে, মানে একেবারে এটা টেক্সট করে পড়ানো উচিত এমপ্যাথি জিনিসটা আবার নতুন করে। এই ছোটদের শিশুদের ক্ষেত্রে এটা বলে, এটা থেকেই বলা যে কোথাও এইটা ভীষণ ইম্পর্টেন্ট, ছোট থেকে যে কোনো শিক্ষা, এই ধরনের শিক্ষাও, যে মানে ভাতৃত্ব হোক, সহানুভূতি হোক বা সহমর্মিতা হোক, মানে যেটা অন্তত আমরা পেয়ে এসেছি। আমি জানি না এখনকার, আমার মনে হয় হয়তো ওই শিক্ষা দানের ক্ষেত্রে কোথাও সব জায়গাতেই মানে কোথাও সেখানে একটা পার্থক্য তৈরি করে। যারা বড় হচ্ছে তারা মানে মগজ ধোলাইটা বোধহয় খুব সহজে প্রথম থেকেই হচ্ছে, সেটা বোধহয় রাষ্ট্র ব্যবস্থা থেকেই হচ্ছে। এখন আরো মানে আরো এটা অন্য আরো 1 ঘন্টা আলোচনা, আদৌ রাষ্ট্র কিনা নাকি রাষ্ট্র যারা চালায় তারা কিনা বা কারা রাষ্ট্র চালায় আমরা কেউ জানি না। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমার মনে হয় যে মূল কারণটা, এটা খুব সহজ সমাধান হচ্ছে যে নেচার থেকে দূরে চলে আসা। আমি বলছি নিয়ম করে প্রত্যেকটা বাচ্চাকে কাল থেকে বলা হোক, নিয়ম করে একদম আইনত প্রত্যেকটা বাচ্চাকে একটা করে গাছ পালন করতে হবে। আমি দেখবে সে বদলে যায়। প্রথম তার কি বাড়বে? ধৈর্য। কারণ সোশ্যাল মিডিয়াতে বাবাকে ফোনে ডেলিভারিতে তো তোমার 10 মিনিটে, ফুল তো তোমার ফুলের সময় ফুটবে, অপেক্ষাই করতে হবে। গাছটাকে তো পোকা লাগলে ওভাবেই দেখতে হবে, সারাক্ষণ নোটিস করতে হবে, তাকে জোরে করলে ভেঙে যাবে। আইনত প্রত্যেকটা বাচ্চাকে, আমি মজা করার কথা বলছি, যদি কালকে থেকে প্রতি একটা বাচ্চা একটা করে গাছের দায়িত্ব নেয়, মানুষটাই বদলে যাবে। কথা বলেছে, সত্যি খুব ভালো কথা বলেছে। এবং এক্ষেত্রে ওই পরিবেশের ব্যাপারটাও চলে আসে। আমি জানি না কতজন কি কারা কি ভাবে, মানে আমাদের যারা এখন বেঁচে রয়েছি এবং যারা আসবে তাদের জন্য মানে আমরা এখন ভাবি সে জল হোক বা বায়ু দূষণ যেই হোক, আমরা ভাবি যে ঠিক আছে আমরা বেঁচে নিচ্ছি তাহলেই হবে। কিন্তু আমরা এটা ভাবছি না যে যারা আসছে তাদের জন্য আমরা কোন পৃথিবীটাকে রেখে যাচ্ছি। আমার মনে হয় এই ব্যাপারটা বোধহয় এখন আর কাজ করে না কারোর মনের মধ্যে, যে আমরা আছি মানে যেহেতু তুমি শিশুদের কথা নিয়ে, শিশুদের কথা বলছি, কবে লিখে গেছিলেন সুকান্ত ভট্টাচার্য, শিশুকে পৃথিবীর বাসযোগ্য করে যাব আমি, সেটা এখনো অবধি আমরা মানে একই জায়গায় চলছি কিংবা বর্ষ হচ্ছে আমি জানি না, কিন্তু ডেফিনেটলি বেটার হয়নি। মনে করে যে পরিবেশগত দিক দিয়ে বা মানে শিশুদের জন্য বা কোন পৃথিবীটাকে রেখে যাব, সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। যারা আমরা অ্যাডাল্ট, প্রত্যেক নিরাপত্তাহীনতায় তো প্রচন্ড রকমের ভুগি আমরা শিশুদেরকে নিয়ে। আর আরেকটা তুমি যেটি বললে যে সত্যিকার অর্থে আদর্শিক যে শিক্ষাটা, আমাদের শিক্ষা ব্যবস্থার জায়গাটা, কারণ এবং নিরাপত্তার বিষয়টি, এই দুটো জিনিস খুব প্রয়োজন। এবং তাদেরকে বড় হবার জায়গায় এই যে সে যেন ডিপলি রুটেড থাকে, সেটাও একই সাথে খুব ইম্পর্টেন্ট আমার মনে হয় একজন সত্যিকারের পিওর মানুষ হওয়ার জন্য। এই জায়গাগুলো যদি আমরা ধরিয়ে দিতে পারি, কোনো শিশুর ভিতরে ঢুকে দেবো। হয়তো আজকে মজার ছলে বললো যে একটা করে গাছ যোগাযোগ করবে। গাছ মানে প্রকৃতির সাথে যোগাযোগ না হলে
মানে হয় না, এখনকার ছেলেমেয়েরা তো ফুটবল খেলে ঘরে বসে, মানে মাঠে হেঁটে ফুটবল খেলে এখন না। আমি নিজে হ্যাঁ। কিন্তু আজকে সকালে মাঠে গিয়ে ফুটবল খেলেছি, হ্যাঁ, মানে বিকজ ওই নেচারটার জন্য। হ্যাঁ, nature, আর nature- ঘন্টা আমি মোবাইল থেকে দূরে থাকতে পারবো, এইটা হচ্ছে সবচেয়ে প্রধান কারণ। হ্যাঁ, আমাকে কেউ হ্যাঁ। ফোন করতে পারবে না, ফোন করলেও পাবে না, আমি ইয়ে হবো। নেচার হচ্ছে সবচেয়ে বড় শিক্ষক আমরা জানি। তো আমার কাছে মনে হয় হ্যাঁ, নেচারের কাছে ফিরে যাওয়া, আমাদের ফিরে যাওয়ার চেষ্টা, এবং একই সাথে শিশুদেরকে সেই ব্যাপারে সচেতন করে তোলাটা খুব জরুরি। আর তোমার যারা দর্শক, মানে তোমার কাছে তোমার দেশ বা ওপার বাংলা এপার বাংলা, আমি মনে করি তোমরা আমার বাংলার, তুমি এপার ওপার ভাগ নয়, তাদেরকে কি বার্তা দিতে চাইবে এই সময়ে দাঁড়িয়ে? অবশ্যই সিনেমার তো একটা, এবং তুমি সিনেমায় করছো এবং সমাদৃত হচ্ছ একই সঙ্গে। সিনেমা দিয়ে তো আমি আমার মতন করে কথা বলি, বাট আমি সবার শেষে আমি যেটাই বলবো যে আমরা যেন আমাদের ভেতর যেন এমপ্যাথিটা আরো বাড়ে প্রত্যেকটি মানুষের ভেতরে, এবং আমরা যেন আরো আমাদের ভেতরে সচেতনতা বাড়ে মানুষ হিসেবে, এটুকুই। আর বাকিটা তো আমার ছবি নিয়েই আমি কথা বলবো এখন। আমরা তো এই কাজগুলোর জন্যই আসলে অভিনয় করি, শিল্পচর্চা করি। আমাদের ছবি ওসিডি রিলিজ করছে। যারা ওসিডি, যারা আমার কাজ দেখতে ভালোবাসেন এবং সৌকর্যের কাজের তো অন্যরকম দর্শক শ্রেণী রয়েছেন, তাদের সকলকে বলবো আবার একটি ভালো সৌকর্যের তৈরি, একটি ভালো কাজ দেখবার জন্য আপনারা হলে যান। এবং এর ভেতরে আপনারা যেই বিনোদনের এলিমেন্ট তো অবশ্যই আছে। বিনোদন মানে বলছি শুধুমাত্র তো কমেডি এবং অ্যাকশন করলেই বিনোদন হয় না, আরও নানান কিছু দিয়ে মানুষ বিনোদিত হয়, সেইগুলো আপনারা তো পাবেনই। একটি ভালো সিনেমা, একটি দায়িত্ববোধের জায়গা থেকে তৈরি সিনেমা, যেটা খুব বেশি প্রয়োজন এই সময়ে দাঁড়িয়ে, সেটি সৌকর্য ঘোষাল তৈরি করেছে এবং সাথে সঙ্গত দিয়েছে আমি। এবং বিশেষ করে আমার মনে হয় যে আপনার বাড়ির ছোটটিকে, আপনার সন্তানকে এবং আপনাদের এই ছবিটা দেখা প্রয়োজন। তার কারণ আমরা যে জিনিসগুলো নিয়ে কথা বলি না, সেগুলো নিয়ে কথা না বললে সমস্যা কি হতে পারে, এবং কথা বললে কিভাবে আমরা দাঁড়াতে পারি রুখে, এইটা দেখার জন্য ওসিডি 6ই ফেব্রুয়ারি সিনেমা হলে আসছে। অবশ্যই আপনার বাড়িতে আপনার ছোটজন বড়জন সবাইকে নিয়ে দেখতে যাবেন।